নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বৈদ্যনাথ গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প বৈদ্যনাথ। 3 দিন ধরিয়া কলিকাতায় বেজায় বর্ষা নামিয়াছে। এ ধরনের বর্ষা এ বছর পড়ে নাই। ছাতিতে জল আটকায় না, কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি। রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে। ট্রামে দিনের বেলা আলো জ্বালানো, দোকানে দোকানে সামনের দিকে তেরপোল ফেলা। পথে ঘাটে লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয়। আপিসে যাইতেছি, বেলা 10টা কি বড় জোর 10:15। ট্রামে যাইতে পারিতাম, কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতেই বড় ভালো লাগিতেছিল। ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম। বউবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল, দাদা, ও দাদা, দাদা শুনুন। আমাকেই ডাকিতেছে নাকি? ফিরিয়াই চাহিয়া দেখিলাম, যে ডাকিতেছিল সে কাছে আসিল। বছর 15 বয়স, পরনের কাপড় যৎপরনাস্তি ময়লা, গায়ে 4-5 জায়গায় ছেঁড়া কোট, মাথার চুল রুক্ষ, ঝাঁকড়া, খালি পা। রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, চিনতে পারছেন না দাদা, আমি বদ্যিনাথ। ও, সেজো মামার ছেলে বোদে? এর বয়স যখন 10 তখন ইহাকে দেখিয়াছিলাম। তারপর বছর 5-6 আর দেখি নাই, কিন্তু না দেখিলেও ইহার বিষয়ে সব শুনিয়াছি। অতি বদ ছোকরা। 10 বছর বয়সে বাড়ি হইতে পলাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে। বছরখানেক খোঁজ খবর ছিল না। হঠাৎ রাজশাহী হইতে এক বেয়ারিং পত্র পাওয়া যায় যে বদ্যিনাথ টাইফয়েডে মর। শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি। সেজো মামার ছেলের উপর তত টান ছিল না। তিনি দ্বিতীয় পক্ষে স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতাইয়াছেন। প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক মরুক তার পক্ষে সমান কথা। কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন। সে যাত্রা বদ্যিনাথ বাঁচিয়া উঠিল। চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল। কিন্তু মাস 3 মধ্যেই আবার উধাও, আবার নিখোঁজ। এবারও আর এক যাত্রা দলে বছরখানেক ঘুরিয়া বোদে নগদ 17টি টাকা হাতে করিয়া বাড়ি আসিল ও সৎমায়ের কাছে জমা রাখিল। অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও 2-3 দিন অন্তর সৎমায়ের কাছে পয়সা চাহিয়া লয়। আজ 8 আনা, কাল 3 আনা, তার পরদিন 1 টাকা। চুল ছাঁটিতে হইবে, শার্ট তৈরি করিতে দিতে হইবে, বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে, নানা অজুহাত। আসলে জানা গেল যে বিড়ি সিগারেটেই বদ্যিনাথের মাসে 4-5 টাকা লাগে। তাছাড়া চা, বাবুগিরি, সাবান, কলিকাতায় যাওয়া ইত্যাদি আছে। সে 17 টাকার মধ্যে টাকা 2 সংসারের সাহায্যে লাগিয়াছিল। বাকিটা বদ্যিনাথের ব্যক্তিগত শখের খবর জোগাইতে ব্যয়িত হয়। সেজো মামার সংসারের অবস্থা খুব সচ্ছল নয়। 2 টাকায় যখন বদ্যিনাথ 7 মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও 2-4 টাকা আদায় করিল, তখন সেজো মামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না। বদ্যিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও 7 মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল। খুব নিশ্চিন্ত মনেই করিল। আরও কয়েক টাকা সৎমায়ের নিকটে আদায় করিল।
বইমাত্র ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করিল। শেষে সেজমামার বাড়ির শ্বশুরবাড়ির গ্রামেই সেজমামা ইদানিং বাস করিয়াছিলেন। কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদির পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল। সে আজ বছর 2 আগেকার কথা। কিন্তু এ সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা, বদ্রীনাথের শত্রুপক্ষের মুখে, অর্থাৎ তার সৎমা ও বাবার মুখে। বদ্রীনাথের স্বপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে, কিন্তু সে কথা আমি শুনি নাই। বদ্রীনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল। বলিলাম, ভিড়ছিস কেন? আয় ছাতির মধ্যে। তারপর এ অবস্থায় কোথা? শ্রীরামপুরে যাসনি আর? শ্রীরামপুরেই সেজমামার শ্বশুর বাড়ি। বদ্রীনাথ রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিল। না দাদা, সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না, বলে টাকা রোজগার করবি নে তো বসে বসে তোকে খাওয়ায় কে? গেছলুম আষাঢ় মাসে, বাবা হুকুম দিলে আমার ভাত বন্ধ করে দিতে। রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম। বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম, ভাত দাও, নইলে কি আমি না খেয়ে মরব? মা চুপি চুপি খাইয়ে দিত। আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম। এরকম করে কদিন কাটে। 17ই আষাঢ় বাড়ি থেকে বেরিয়েছি আবার। বলিলাম, এ কদিন ছিলি কোথায়? গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি। পরশু দিল্লি এক্সপ্রেসে গেছলুম, আজ এই এলুম। পথে পথেই ঘুরছি কদিন। আমার তো টিকিট লাগে না, ধরবে কে? এ গাড়িতে চেকার এলো, ও গাড়িতে গিয়ে বসলুম। নিতান্ত ধরলে বললুম গরিব ভিখারি, পয়সা নেই, বললে নেমে যাও। নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চড়লুম। গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি। বৃষ্টিটা আবার জোরে আসিল। দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম। জিজ্ঞাসা করিলাম, তোর মামার বাড়ি যাসনে কেন? শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো। ভালো তো, কিন্তু তারা আমায় দেখতে পারে না। সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো, ওখান থেকে মামার বাড়ি গেলুম। বড় মামা বললে, এখানে কি জন্যে এলি? দিদিমা বললে, যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের? তুই আর এখানে আসিস নে। সেই থেকে আর যাইনে। একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম। সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল, তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধ হয়। মনে কষ্ট হইল। ছোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ। এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি, কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে। দূর দূর করিয়া শেয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে, এমনকি নিজের বাবা পর্যন্ত। বেচারি তবে যায় কোথায়? বলিলেই তো হইল না। ভাবিয়া চিন্তিয়া বলিলাম, এক কাজ কর বোদে, তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক। চল, আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। সেখানে বাড়ির ছেলের মতন থাকবি, কোনো কষ্ট হবে না। চল। টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্রীনাথের হাতে আনা 2 পয়সা দিয়া বলিলাম, পথে যদি দরকার হয় রইল তোর কাছে। শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে। কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে। বদ্রীনাথের চেহারারও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে। মাথার চুল 10 আনা 6 আনা ছাঁটা, বেশ টেরি কাটা। পথের মোড়ে সাঁকোর উপর বসিয়া বিড়ি খাইতেছিল। আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল। দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম। দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া দিতেছি।
বদ্যিনাথ ব্যগ্রভাবে হাত বাড়াইয়া বলিল, ও সাবান কি করবে দাদা? দিন দিন না। আমি একটু অবাক হইয়া গেলাম। 16-17 বছরের ছেলে, নিতান্ত খোকাটি নয়, 7-8 বছরের মেয়ে, সম্পর্কে তার ছোট ভাইজি হয়। তার জিনিস কাড়িয়া লইতে যায়, আর বিশেষ করিয়া আমার হাত হইতে। পাঁচিকে বলিলাম, পাঁচি, এ সাবানখানা তোর কাকাকে দে, তোর জন্যে এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেবক্ষণ। কেমন তো? পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না, নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। সাবানখানা বদ্যিনাথ লোভ-লোলুপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল। মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল। দুদিন পরে দেখিলাম বদ্যিনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে। কাহাকেও বলিতেছে হাড় ভাঙ্গিয়া গুঁড়া করিব, কাহাকেও বলিতেছে পিঠে জল বিছুটি দেব ইত্যাদি। হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে, কেহ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাঁটিবে না, কেহ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না, কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইয়াছে। এইসব তাহাদের অপরাধ। ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে, এ আমি একেবারেই পছন্দ করি না। বদ্যিনাথকে ডাকিয়া বলিয়াছিলাম, ওদের কথায় তোর থাকবার দরকার কি রে বোদে? ওরা যা খুশি করুক না, তুই ওরকম বকিস নে ওদের। মাঝে আর একবার রানাঘাটে গেলাম। বদ্যিনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম, বদ্যিনাথ কোথায় দেখছি নে যে? শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না, দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র। স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা, সেখানে দিনরাত বসিয়া ইয়ার্কি দেয়। বাড়ির ছেলে মেয়েরা তাহার নামে নানা অভিযোগ করিল। দাদার মেয়ে বলিল, আমার সে সাবানখানা বদ্যিনাথ কাকা কেড়ে নিয়েছে, বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো। সন্ধ্যার সময়ে মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি। বদ্যিনাথ আসিয়া বলিল, 4 আনা পয়সা দিন, বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে। বদ্যিনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না, কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম, যাই হোক, দুষ্টুমি করুক আর যাই করুক, বাসার একটু আধটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে। বয়স কম, দুষ্টুমি একটু আধটু করেই থাকে। 2-3 দিন পরে বৌদি আবার কতকগুলি নতুন অভিযোগ বদ্যিনাথের বিরুদ্ধে যখন আনিলেন, তখন ওই কথাই আমি বলিলাম। বৌদি বলিলেন, কবে কোন কাজ করে ও? কে বলেছে তোমার ঠাকুরপো? শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে ইয়ার্কি দেওয়া ছাড়া আর কি কাজ ওর? বলিলাম, কেন, হাট বাজার তো প্রায়ই করে। এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে, আলু নাকি? এর আগেও তো অনেকবার। বৌদিদি বিস্মিত হইয়া বলিলেন, আমি? কবে? কই, আমার তো মনে হয় না। কে বললে? আমি বললাম, বলবে আবার কে? আচ্ছা দাঁড়াও, ভজিয়ে দিচ্ছি। আমার মনেও কেমন সন্দেহ হইল। বদ্যিনাথকে ডাকাইলাম, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। বৌদিদি বলিলেন, তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্যিনাথকে কখনো কিছু কিনিয়া আনিতে দেন নাই। তখন মনে পড়িল বদ্যিনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতোয় আমার নিকট হইতে 2 আনা 4 আনা অনেকবার আদায় করিয়াছে, প্রায়ই যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই, সেই সময় গিয়া চায়। ওহ, ছোকরা কি ধরিবাজ! ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল,
তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাহিব না। কেন পয়সা, কিসের পয়সা, অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব। ভাবিলাম ছোকরাকে এমন শিক্ষা দিব যাহাতে ও পথে আর কখনো না যায়। কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতায় রওনা হইলাম, তখন পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই। পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে। বদ্রীনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে, তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে। পূজার অল্পই দেরি। রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি। কে বহিয়া আনে কলিকাতা হইতে? হইল না হয় 2-1 পয়সা দর বেশি। বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দসই কিনিবার বেশ একটা আনন্দ আছে। কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয়। বদ্রীনাথ আর্জি পেশ করিল তাহার কাপড় চাই, জুতো চাই, শার্ট চাই, গামছা চাই, একটা টিনের তোরঙ্গ চাই। দেখিলাম অনেক টাকার খেলা। তোরঙ্গের কি দরকার এখন? থাক, এখন পুজোর পর দেখা যাইবে। 2 জোড়া কাপড় কেন, এখন 1 জোড়াই চলুক। একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে এখন। জুতো একেবারে নাই? পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চীনে বাড়ি। পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল। বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি। বাহির হইতে অপরিচিত চড়া গলায় কে বলিল, এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি? জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম, আমারই নাম, কি চাই? মরুই পোড়া বামুনের মতো চেহারা একটা পাকশিটে গড়নের লোক ঘরে প্রবেশ করিল। মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা, গায়ে আধময়লা গেঞ্জির ওপরে একটা চাদর। হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিল, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। প্রণাম হই চৌধুরী মশায়। কথাটা বলতেই হয় শেষকালটা। আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে। বিস্মিত বলিলাম, আমার ছোট ভাই সুরেন? হ্যাঁ, ওই যে লম্বা, একহারা, কালো মতো চেহারা ছোকরা, 16-17 বছর বয়স। বুঝিতে আর বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে। বলিলাম, হ্যাঁ, কি করেছে শুনি? কি আর করবে, সর্বনাশ করেছে মশাই। আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানার দোকান দেখেছেন বোধহয়? বাবু তো ওইখান দিয়েই যান আসেন। আমার নাম রতন ঠাকুর, শ্রী রামরতন বাড়ুজ্জে। আগে পরিচয় দিতে লজ্জা হয়, কি করি পেটের দায়ে। আমি বাধা দিয়া বলিলাম, তারপর কি হয়েছে বলছিলেন? সে এক লম্বা গল্প করিয়া গেল। বদ্রীনাথ ওখানে বসিয়া আড্ডা দিত। আমার সহোদর ভাই এবং নাম সুরেন, এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল। বলিত দাদার সঙ্গে বনিতেছে না, শীঘ্রই সে নাকি পৃথক হইবে। রাধাবল্লভ তলায় একখানা বাড়ি আছে, তাহারই ভাগে পড়িবে সেখানা। তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে, কিছু মূলধন ফেলিতেও রাজি আছে। রতন ঠাকুর তাহাতে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত। এরকম আজ 2 মাস চলিয়া আসিতেছে। রতন কোনো অবিশ্বাস করিত না। ইদানিং রতন তাহারই উপর কেনা বেচার ভার দিয়া হয়তো 2-5 ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত। গতকল্য রতন চাকদায় গিয়াছিল কি কাজে, বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল। আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে
26 টাকা 13 আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে। নিশ্চয়ই এ বদ্রীনাথ ছাড়া আর কাহারও কাজ নয়, হইতেই পারে না। তাই সে সকালেই ছুটিয়া আসিয়াছে। কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম। যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাতে প্রশ্রয় দিয়াছে, তখন সে আমার যেই হোক, টাকা মারা যাইবে না রতনের, না হয় আমি নিজেই দিব। বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না। ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না। রতন চলিয়া গেলে বদ্রীনাথকে ডাকাইয়া বলিলাম, আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ, তুমি অন্য জায়গা দেখে নাও। বিকালে বদ্রীনাথ পোঁডলা পুঁডলি লইয়া বিদায় লইল। এরপরে বদ্রীনাথকে দেখি নাই আর অনেক দিন। মাস 5-6 পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি। ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্রীনাথ। ব্যাপার কি? সেজ মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন। গত শনিবারেও দেখা করিয়া আসিলাম। তবে বদ্রীনাথের গলায় কাঁচা কিসের? ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে, তাহার আর কেহ নাই। কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না, অতএব ইত্যাদি। আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া। অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম। কি বিপদ! এমন বিপদেও মানুষে পড়ে। একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম। বড় মামা বলিলেন, ওর কথা আর বলো না, মধ্যে কি মাসটা এখানে তো এলো। তোমার মামিমা বললেন, বোদে তুই তো এলি, তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি। আমার কিন্তু ভয় হচ্ছে রে। বোদে বললে, আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা। টুনুর গলার হার, ছোট খুকির বালা সামলে রাখো। তোমার মামিমা তক্ষুনি তাদের হার বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পুরলেন। খুব সকালে বদ্রীনাথ চলে গেল। আমি তখনও মশারির মধ্যে শুয়ে। একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুঁকোটা ঘরের কোণে নেই। খোঁজ খোঁজ আর খোঁজ, কার কীর্তি বুঝতে বাকি রইল না। সেই থেকে আর তাকে দেখিনি। ছোকরাটা এমন করে উচ্ছন্ন গেল, ওর বাবারও দোষ নেই। ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল, কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্যি? পুজোর পরে সেজ মামার পত্রে জানিলাম, দত্তপুকুরের জমিদার কাছারি হইতে একখানা পুরানো কাপড় চুরি করিবার ফলে বদ্রীনাথের জেল হইয়াছে 3 মাস। জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল। সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে। কি করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না, কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে। দিন 2-3 বাসায় থাকিল। একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছে। বৌদিদি আসিয়া বলিলেন, বোদে এই বাটি রইল, আর ঠাকুরপোর কাছ থেকে 10টা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো। বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে। বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা টেঁকে গুঁজিয়া বাহির হইয়া গেল। সকাল 7:30টার বেশি নয়। বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে।
হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্নছাড়া মূর্তি, খালি পা, বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল, যেমন ময়লা কাপড় পরনে ততোধিক ময়লা জামা গায়ে। প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল, হ্যাঁ রে বোঁদে, বাটিটা কি করলি রে? এই 1 বৎসর যেন ওই কথাটা জানিবার জন্যই হাঁ করিয়াছিলাম। বদ্রীনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার 2-1 বার চেষ্টা করিতে গিয়া বিষম খাইল এবং হঠাৎ সুরুৎ করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। নমস্কার, আমার গল্পপাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।